মুক্তির জন্য রাজনীতি, সেখান থেকে মুক্তির যুদ্ধ এবং মুক্তির জন্য বাংলাদেশের মানুষ যা কিছু ত্যাগ করেছে সেই সময়টাতে সবচাইতে বেশি যেই দিনটিকে আমরা বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় দিন বলতে চাই, কিংবা যেই দিনটিতে বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল, সেটি আজ 14ই ডিসেম্বর। বাংলাদেশের ইতিহাসে আমরা বলতে পারি এই ধরনের দিন আমরা হয়তো আর কখনোই দেখতে চাই না, কিংবা এভাবে একটি জাতিকে মেধাশূন্য করে দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মুখোমুখি আর কোনো জাতি কখন হোক সেটিও হয়তো বাঙালি হিসেবে আমরা প্রত্যাশা করতে চাই না। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই আজ ইতিহাসের একটি কলঙ্কময় দিন। দর্শকদের সন্ধ্যার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তুন্নি। আজকের এই আয়োজনে আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। শুরুতে আমার অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ও ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন সুলতান মাহমুদ বাদল, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আজকের দিনটি আসলে ৭১-এর যে বিজয়, সেটি আমরা একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। এরপরেও আসলে 14ই ডিসেম্বরের সেই আনন্দটাকে অনেকটাই মলিন করে দেয় এবং একটি পুরো দেশকে, একটি পুরো রাষ্ট্রকে আসলে একেবারেই মেধাশূন্য করে দেওয়ার যে ষড়যন্ত্র, সেটি নিঃসন্দেহে পাকিস্তানি হানাদার বাহিনী তারা নিশ্চিত ছিল যে তাদের হার একেবারে সন্নিকটে, এবং সে কারণে হয়তো তারা এই ঘটনা ঘটিয়েছে। এরপরও যদি একটু আমি শুরুটা একটা অন্যরকম প্রশ্ন দিয়ে করতে চাই, সিদ্দিকুর রহমান খান, আপনি নিশ্চয়ই জানেন এই দিনটি নিয়ে আসলে তেমন কঠিন কোনো গবেষণা বা খুব সহজ কোনো গবেষণা আমরা দেখিনি এখনো পর্যন্ত। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে নিশ্চয়ই সেই গবেষণাটি প্রয়োজন ছিল, এবং সে কারণে এই দিবসটি নিয়ে যে সন্দেহ রয়েছে নানানভাবে, কারা পরিকল্পনা করেছিল, কেন করেছিল, কেন এই হত্যাকাণ্ড হয়েছে, সেটিও আসলে আমরা নিশ্চিতভাবে এখনো জানতে পারি না। যদিও আমরা নানান রকম ধারণা করছি, অনেকের নামও আমরা বলি, এরপরও সেই গবেষণা থেকে কেন আমরা এত বছর পর্যন্ত পিছিয়ে থাকলাম? ধন্যবাদ আপনাকে, এবং আমার সাথে যিনি আলোচক হিসাবে আছেন তাকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং দর্শকদেরকেও। আপনি শুরুতে যেটি বলেছিলেন যে আমাদের বাংলাদেশের জাতীয় ইতিহাসের 14ই ডিসেম্বর অত্যন্ত সংবেদনশীল একটা দিন, এবং এই দিনটি মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই মুক্তিযুদ্ধের ইতিহাসে কালপঞ্জিতে এটা অত্যন্ত বেদনাবিদুর, শোকাবহ একটা মর্মান্তিক দিন হিসাবে এটি চিহ্নিত হয়ে আছে। এটি শহীদ বুদ্ধিজীবী দিবস। আমি আলোচনার শুরুতেই শহীদ বুদ্ধিজীবী সহ মহান মুক্তিযুদ্ধে যারা বাংলাদেশেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার জন্য যারা আত্মহুতি দিয়েছিলেন, শাহাদাত বরণ করেছেন, সেই বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একই সাথে মুক্তিযুদ্ধের সংগঠক সহ বীর মুক্তিযোদ্ধাদের প্রতিও আমি আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেটি বলেছিলেন যে এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসের একটা মর্মান্তিক দিন। পৃথিবীর ইতিহাসে আপনি খুব কম ঘটনা আপনি পাবেন যে একটা বিজয়ের চূড়ান্ত মুহূর্তে একেবারে পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে বিবেচিত বুদ্ধিজীবীদেরকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়। এটা পৃথিবীর ইতিহাসে মানে একই দিনে বা একই সময়ে এত সংখ্যক এটি করা হয়। এর আগে আমরা পৃথিবীর ইতিহাসে যদি লক্ষ্য করি তাহলে দেখবেন যে আমাদের বুদ্ধিজীবীদের গুরু হিসাবে খ্যাত সক্রেটিস, তিনিও কিন্তু শাসক চক্রের নির্মম রোষের শিকার হয়ে হ্যামলক পানে তিনি মানে মৃত্যুদণ্ড তাকে দেওয়া হয়েছিল, বরণ করতে হয়েছিল। 17 শতকে মানে আমরা যদি ব্রিটিশ ইতিহাস দেখি, সেখানে জন মিল্টন কবির কথা বলেছি, তিনিও কিন্তু কারারুদ্ধ হয়েছিলেন, এবং এই স্বৈরশাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে যে মৃত্যুর দ্বার প্রান্তে তিনি গিয়েছিলেন। আর আমাদের দেশের বাস্তবতায় যদি আমরা বলি, 1947 সালে আমাদের দেশ বিভাগ হয়েছে, পাকিস্তান নামক রাষ্ট্র আত্মপ্রকাশ হয়েছে, বাংলা দ্বিখণ্ডিত হয়েছে। সেখানে পূর্ব বাংলা আমরা পাকিস্তানের সাথে যুক্ত হয়েছিলাম। একটাই আমাদের প্রত্যাশা ছিল যে আমাদের পূর্ব বাংলার এই পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন হবে, কিন্তু সদ্য স্বাধীন পাকিস্তানে আমরাও শোষণ এবং বঞ্চনার শিকার হয়েছিলাম, এবং পাকিস্তানের এই শোষণ এবং বঞ্চনার প্রথম বহিঃপ্রকাশ ঘটেছিল আমাদের সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে দিয়ে, আমাদের মাতৃভাষার উপর তাদের আক্রমণের মধ্য দিয়ে, এবং সেটির প্রতিবাদ করেছিলেন যারা, সেটি হচ্ছে এদেশের বুদ্ধিজীবী সমাজ, ছাত্র সমাজ, তারাই কিন্তু এটি প্রতিবাদ করেছিলেন। পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনের আগে এখানে সাংস্কৃতিক আন্দোলন শুরু হয়েছিল, এবং এই সাংস্কৃতিক আন্দোলনের সূত্র ধরেই কিন্তু এখানে জাতীয়তাবাদের সৃষ্টি, এবং সেই জাতীয়তাবাদ একসময় রাজনৈতিক জাতীয়তাবাদ তৈরি হয়েছিল। এবং সেই কারণে আপনি দেখবেন যে পাকিস্তানি শাসক গোষ্ঠীর রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি এদেশের বুদ্ধিজীবী সমাজের প্রতিও তাদের ক্ষোভ ছিল, এবং পাকিস্তান নামক যে রাষ্ট্র যেটি নব্য উপনিবেশ আমাদের বিরুদ্ধে প্রতিষ্ঠা করেছিল, সেই
24 বছরের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব জাতির ক্রান্তিকালে রাজনীতিবিদদের পাশাপাশি এদেশের বুদ্ধিজীবী সমাজ, এদেশের মানুষের গঠনের ক্ষেত্রে যেরকম কাজ করেছেন, এদেশের মানুষকে পাকিস্তানি স্বৈর শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য তারা কিন্তু একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। ফলে এই পাকিস্তানের 24 বছরের ইতিহাসে আমরা বারবার দেখি রাজনীতিক নেতাদের বিরুদ্ধে তারা যেরকম ব্যবস্থা নিয়েছে, বুদ্ধিজীবীরাও এই সরকারের হয়রানির শিকার হয়েছেন। এবং সর্বশেষ এটির শিকার দেখি আমরা 25 মার্চ যখন অপারেশন সার্চ লাইট তৈরি হয়েছিল, সেই সময় এই অপারেশন সার্চ লাইটটি প্রথমে পরিচালিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং সেইখানে তাদের এই রুদ্ররুষের শিকার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং শিক্ষার্থীরা। এই যে তারা খুব বেছে বেছে আসলে একটি জাতিকে মেধাশূন্য করার প্রয়াস করেছেন, সুলতান মাহমুদ বাদল, আমরা শুরুতে বলছিলাম আসলে কেন কিভাবে এই পরিকল্পনা করা হয়েছে। এত বড় একটি ন্যাক্কারজনক ঘটনা, নিশ্চয়ই অপরিকল্পিতভাবে ঘটনা, একেবারেই অসম্ভব, এবং একেবারে বাড়ি বাড়ি গিয়ে আসলে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। সেটি নিয়ে একটু জানতে চাই। এই পরিকল্পনা নিশ্চয়ই একটি বিশাল পরিকল্পনা ছিল, এরপরে আসলে বাংলাদেশ সরকারের একটি বিরাট বড় পদক্ষেপ নেবার প্রয়োজন ছিল। সেই সব কিছু নিয়ে আসলে আমরা আজকে স্বাধীনতার 50 বছরেরও বেশি পার হয়ে এসেছি, সেই ধরনের পদক্ষেপ কি আমরা আদৌ নিতে পেরেছি? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি বলতে চাই, আমি শ্রদ্ধা জানাতে চাই শহীদ বুদ্ধিজীবী যাদেরকে, আমাদের মেধাশূন্য যাদেরকে করা হয়েছে, বা আমাদের দেশ থেকে দেশটি যাতে মেধাশূন্য হয়ে পড়ে, এবং সেই চক্রান্তে যাদেরকে শহীদ করা হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই যে আসলে দেখেন, একটি দেশকে এগিয়ে নেবার ক্ষেত্রে শুধুমাত্র রাজনীতিক বা অর্থনৈতিক বা বিশেষ কোনো শ্রেণী পেশার মানুষ কিন্তু কাজ করে না, সবাই মিলে। কিন্তু এর নেপথ্যে যারা কাজ করে, বুদ্ধিভিত্তিক চর্চা যারা করে, সেই বুদ্ধিজীবীদেরকে কেন টার্গেট করেছিল? টার্গেটটা করেছিল এই জন্য যে আমরা বলে থাকি থিঙ্ক ট্যাঙ্ক থেকে আসে কি, রাজনীতিকরা রাজনীতি চর্চা করে, কিন্তু তাদেরকে সামনে এগিয়ে দেবার বা এই যে কর্মকৌশল এগিয়ে যাবার যে কর্মকৌশলগুলো, এই চিন্তাগুলো, এই চিন্তক ব্যক্তি যারা, তাদেরকে যদি সমূলে নির্মূল করে দেয়া যায় বা পুরোপুরি নির্মূল করে দেয়া যায়, তাহলে আর ওই পথ চলাটা বন্ধ হয়ে যাবে, এবং ওই বুদ্ধিবৃত্তিক যে চিন্তার জায়গাটা সেটি বিনষ্ট করে দিতে পারলে তাদের লক্ষ্যটা একেবারে সঠিক জায়গায় তারা সেই লক্ষ্যটাকে নির্ধারণ করেছিল। এবং আপনি যেটি বলছেন যে পরিকল্পনা হয়েছিল কিনা, এটি তো শুধু পরিকল্পনা না, এটি সুদূর প্রসারী দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। এবং এই পরিকল্পনায় শুধুমাত্র পাক হানাদার বাহিনীর পরিকল্পনা আমি কিন্তু সেটি বলতে চাই না, দেশে এবং দেশের বাইরে যারা সহযোগিতা করেছিল। এই পরিকল্পনা কে চিনিয়ে দিয়েছে? এই বুদ্ধিজীবীদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে কে চিনিয়ে দিয়েছে? কারা চিনিয়ে দিয়েছে? এই পাক হানাদার বাহিনীর সবার কাছে তো সবার বাড়ির ঠিকানা ছিল না, কোথায় ছিল? এবং তারা যেমন করেছে, আমি বলি যে বাংলাদেশের এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা, বা আমরা আমাদের শহীদ বুদ্ধিজীবীদেরকে সমূলে বিনাশ করবার যে অপতৎপরতা ছিল, এবং সেটি অপতৎপরতা আমি বলছি যে এটি শেষ পর্যন্ত তারা সফল হয়েছিল। সফল হওয়ার ওই পর্যন্ত সফল হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের মুক্তিকামী জনতা সেই বুদ্ধিজীবীদেরকে ঠিকই হারিয়েছে। কিন্তু বাংলাদেশের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই জায়গায় আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করেছি। আপনি যে লক্ষ্য উদ্দেশ্যের কথা বলছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, বুদ্ধিজীবীদের যে হত্যা করা হয়েছে, তাদেরকে দেশের জন্য প্রাণ দিতে হয়েছে কোন অপরাধে? যদি আমি একটু স্পষ্টভাবে বলতে চাই, হয়তো তাদের একটি অপরাধ ছিল, তারা পূর্ব পাকিস্তান থেকে পূর্ব বাংলার যারা আমরা বাসিন্দা আছি তাদেরকে বঞ্চনার ইতিবৃত্ত যে তৈরি করেছিলেন সেখান থেকে মুক্ত করতে চেয়েছিলেন, সেটি হয়তো তাদের সবচাইতে বড় অপরাধ ছিল। কিন্তু সেই অপরাধ আসলে যারা ঘটিয়েছেন, যারা এই হত্যাযজ্ঞ ঘটিয়েছেন, তাদের অপরাধ নিয়ে অনেক ধরনের কথা আছে। অনেকে একটা সময় পর্যন্ত আসলে পাকিস্তানিরা এই হত্যার দায় নিয়ে বিভ্রান্তিও ছড়ানোর চেষ্টা করেছেন, তারা এই দায় নিতে অপরাগতাও জানিয়েছেন। সেই জায়গাটি থেকে আমাদের কি বলার আছে? আপনি একটু আগে আমাকে প্রথমবার যে প্রশ্নটি করেছিলেন যে আমাদের এই জাতির জীবনের এত বড় দুর্ভাগ্যজনক ঘটনাটি, সেটিকে কেন্দ্র করে আমাদের যেটুকু গবেষণা হওয়া দরকার, যে ধরনের মানে বিচার বিশ্লেষণ হওয়া দরকার, সেটি কিন্তু হয়নি। আপনার মনে থাকবে যে স্বাধীনতার পরপরই কিন্তু তাজউদ্দিন আহমেদ, আমাদের প্রবাসী সরকারের বা অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী, তিনি একটা তদন্ত কমিশন গঠন করার উদ্যোগ নিয়েছিলেন। তার সেই উদ্যোগটি কিন্তু সফল হয়নি।
পরবর্তীতে জহির রায়হানকে প্রধান করে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই জহির রায়হান, যিনি তদন্ত কমিটির প্রধান, তিনি নিজেই অন্তর্ধান হয়ে গেলেন এবং শহীদ বুদ্ধিজীবীর তালিকায় তার নামটিও অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপরে আমরা বলতে গেলে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অনেক আমরা গবেষণা করেছি বলে দাবি করি, এবং গত 15 বছরে তো মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অনেক ধরনের চর্চা হয়েছে, অনেক রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে, কিন্তু এই রাষ্ট্রের এই যে আমাদের মুক্তিযুদ্ধর না, শুধু আমাদের রাষ্ট্রের যে এই যে অগ্রনায়ক হিসাবে আমরা যারা বুদ্ধিজীবীদের, একটু আগে উনি যেটাকে বললেন থিঙ্ক ট্যাঙ্ক, তাদের যে হত্যাকাণ্ডটি, সেই হত্যাকাণ্ডটির ব্যাপারে সেই অর্থে কোনো গবেষণা এখনো ওইভাবে হয়নি। বাংলা একাডেমি একটা কাজ করেছিল, সেখানে শহীদ বুদ্ধিজীবী কোষগ্রন্থ তারা প্রণয়ন করেছিল। এর বাইরে ওইভাবে এই মুক্তিযুদ্ধের বুদ্ধিজীবীদের নিয়ে তাদের তালিকাটা পর্যন্ত আজকে পর্যন্ত আমরা কিন্তু প্রণয়ন করতে পারিনি। আর যে মুক্তিযুদ্ধে এই বুদ্ধিজীবীদের কথা বলি, সেইখানে আমরা ঘুরে ফিরে ঢাকা শহরে উল্লেখযোগ্য যারা কিছু বুদ্ধিজীবী আছেন তাদের কথাই আমরা ঘুরে ফিরে বলি, তাদের প্রতি সম্মান প্রদর্শন করি, কিন্তু এর বাইরে সারা দেশে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বুদ্ধিজীবী যারা নিজের প্রাণকে বিলিয়ে দিয়েছিলেন, এবং আপনি যেটা বলেছেন মূল লক্ষ্যটা কি ছিল, আমরা আগেই বলেছি যে পাকিস্তান নামক রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পাকিস্তানি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে বা রাষ্ট্রযন্ত্র আমাদের এই দেশের মানুষকে শোষণ করার জন্য যে ধরনের কর্মপন্থা গ্রহণ করেছিল, সেইগুলোর বিরুদ্ধে রাজনীতিবিদদের পাশাপাশি এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার কাজে যারা ভূমিকা পালন করেছিলেন তারা ছিলেন এই বুদ্ধিজীবীরা। তারা মানুষকে মানুষ গঠন করেছেন, তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন, তাদের শিক্ষার্থীদেরকে তারা চেষ্টা করেছেন, সংস্কৃতিজীবীদেরকে তারা ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। এবং একটাই ছিল যে পাকিস্তানি সামরিক শাসক গোষ্ঠী বা পাকিস্তানি স্বৈরাচারী শাসক গোষ্ঠীর যে বাংলাদেশের উপর যে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, যে বৈষম্যমূলক শাসন ব্যবস্থা নিয়ে আসার একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, একটা বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার এই লক্ষ্য নিয়ে তারা কাজ করেছেন। এই জায়গাটা আমরা আসবো, কিন্তু সুলতান মাহমুদ বাদল একটু আপনার কাছে আসতে চাই। আপনি বলছিলেন যে এই এত বড় হত্যাযজ্ঞ, বিশাল একটি কর্মপরিকল্পনা, সেটিতে আসলে তাদেরকে অনেকেই সহায়তা করেছেন, অর্থাৎ যাদেরকে হয়তো আমরা পাখানাদারদের দোসর বলতে পারি, যেটি বলছিলেন ডক্টর সিদ্দিকুর রহমান। দীর্ঘদিন ধরে আসলে আমরা চেয়েছি নানানভাবে বিচার করতে, নানানভাবে গবেষণা করতে, কমিশন গঠন করা হয়েছে, কমিশন প্রধান, তাকেও আসলে আমরা আর খুঁজে পাইনি। তার মানে কি স্বাধীনতার পরবর্তী সময়ে আসলে তাদের দোসররা কাজ করে গেছেন যাতে করে এই বিচার আমরা করতে না পারি? দেখেন, আমি এই জায়গাটাতে বলবো যে আপনি শুধু আমাদের যে দেশের শ্রেষ্ঠ সন্তান যাদেরকে 14 তারিখে হত্যা করা হলো, আমরা যেটিকে শহীদ দিবস আমরা পালন করছি, শুধু সেখানটাতেই কি থেমে আছে? আপনি ষড়যন্ত্র কি সেখানেই শেষ হয়ে গেছে বাংলাদেশের বিরুদ্ধে? বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু সেখানেই শেষ হয়নি। স্বাধীন সার্বভৌম বাংলাদেশেও কিন্তু বারবার এই ষড়যন্ত্র, সেই পাকিস্তানিদের যে ষড়যন্ত্র, তার ধারাবাহিকতায় কিন্তু সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। এবং আপনি যেটা বলছেন তালিকা করতে পারেন, আজও পর্যন্ত কিন্তু এই 553 জনের তালিকার একটি কথা বলা হচ্ছে যে 553 জন মারা গেছে, যাদেরকে বাড়ি বাড়ি গিয়ে ধরে নিয়ে এসছে। শুধু তারা না, যারা বন্দী ছিল ওই সময় পাকিস্তানিদের কাছে, যারা বন্দী ছিল তাদেরকেও কিন্তু বিভিন্ন জায়গাতে নিয়ে মেরে ফেলা হয়েছে ওই দিনটাতে। ঠিক তারই কিন্তু বহিঃপ্রকাশ আপনি যদি দেখেন পিলখানায় কি ঘটেছে, স্বাধীনতার পরবর্তী কত বছর পরে পিলখানা হত্যাকাণ্ড কি হয়েছে। পিলখানা হত্যাকাণ্ড আরেকটি সেই বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলা। আমার দেশের সোনার সন্তান যারা যারা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবে, যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর 54 জন চৌকস অফিসারকে কিন্তু সেদিনকে হত্যা করা হয়েছে, এবং সেটিও কিন্তু একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং সেই হত্যাকাণ্ডকেও আমি বলবো যে আমাদের যে বুদ্ধিবৃত্তিক চর্চা বা যারা মেধাবী সন্তান, সেনাবাহিনীতে যারা চৌকস অফিসার ছিল, তাদেরকে কিন্তু বেড়ে ফেলা হয়েছে। এবং আমি ওইটার সাথে 14ই ডিসেম্বরের সাথে কিন্তু আমি এই পিলখানা হত্যাকাণ্ডকে সবসময় রিলেট করতে চাই। এবং এই যে তৎপরতা, এই তৎপরতা কিন্তু অব্যাহতভাবে আছে, এখনও আপনি দেখবেন বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় অব্যাহত আছে। কিন্তু যেটি আপনি বলছেন যে স্বাধীনতা বিরোধী চক্র এখনও আছে কিনা বা তৎপরতা আছে কিনা, সেটি তো আমরা দৃশ্যমান কেন? আপনি দেখেন আজও পর্যন্ত, সেটি সরকারের মধ্যে হোক, সরকারের বাইরে হোক, সেটি বিএনপি সরকারের মধ্যে হোক বা আওয়ামী লীগ সরকারের মধ্যে হোক বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই হোক, এই 14 তারিখের মধ্যে একটি তালিকা প্রণয়ন করার কথা ছিল, প্রকাশ করবার কথা ছিল। সেই কাজটি সরকার বদল হয়েছে, কিন্তু যারা কাজ করবে, আমি যে আমলাতন্ত্রের কথা বলছি, যাদের উপরে যে দায়িত্ব ছিল যে এই কমিটি, এই
শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকাটি প্রকাশ করবার, তাদের কি কোনো জায়গায় কোনো ব্যত্যয় ঘটেছে? তাদের তো ঘটে নাই, কিন্তু এই 14 তারিখে সেটি থেমে গেল কেন? এটি কি অন্তর্বর্তীকালীন সরকার কেন পেলাম না? অন্তর্বর্তীকালীন সরকার কি তোমাকে নিষেধ করেছে, কাউকে নিষেধ করেছে? যার যে অ্যাসাইনমেন্ট ছিল সেই অ্যাসাইনমেন্টে কোনো বাধা এসছে না? কোনো রসদ বা অর্থায়নও কোথাও বাধা ছিল? কেন এটি বন্ধ হলো? আমাদেরকে এই জন্য দেখতে হবে যে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে যে 14ই ডিসেম্বরের যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞের যারা দোষর তারা কিন্তু নানানভাবে, সেটা দেশের মধ্যে থেকে হোক, দেশের বাইরে থেকে হোক, সরকারের মধ্যে থেকে হোক, আমলাতন্ত্রের মধ্যে থেকে হোক, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও কেউ ঘাপটি মেরে দেশের এই বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক যে চর্চা, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন জায়গায় মেধাবী যারা আছে তাদের মেধাকে কাজে না লাগাতে পারবার, মেধাকে শূন্য করে দেবার সেই প্রচেষ্টা আসলে নানান ভাবে কিন্তু করা হয়েছে। এবং বাংলাদেশের মানুষ আসলে 8 দশক ধরে বলা চলে এই দৃশ্য বারবার দেখেছে। আমরা 2024 সেই দৃশ্য দেখেছি, কিন্তু সেই পুনরাবৃত্তি যাতে আসলে না ঘটে সে কারণে আসলে আমরা শুরুতেই যেটি করেছিলাম, এই সুষ্ঠু গবেষণা এবং সুষ্ঠু তদন্ত খুব প্রয়োজন। সেই জায়গাগুলো নিয়ে আমরা আরেকটু আলোচনা করতে চাই। এবং যে বৈষম্যহীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন আসলে 1971 সালে, যাদেরকে আমরা আজকে শহীদ বুদ্ধিজীবী বলছি, তারা সেই চেতনা এখন আসলে আমাদের মাঝে কতখানি কাজ করছে? আমি প্রশ্ন রেখে একটি বিরতিতে যেতে চাই। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন, ডক্টর সিদ্দিকুর রহমান। আমরা বলছিলাম বাংলাদেশের মানুষ আসলে 8 দশক ধরে বারবার এই ধরনের দৃশ্য দেখছে, এবং যে 8 দশক ধরে বারবার দৃশ্য দেখার কথা আমরা বলছি, সেটি কিন্তু আমরা 2024-এও এসে দেখেছি। কিন্তু আমরা বিরতির সময় গল্প করছিলাম, আপনি বলছিলেন যে এই দিবসটি নিয়ে আসলে আমাদের যতখানি সচেতন হওয়ার কথা ছিল, সেই সচেতনতাটুকু আমাদের মাঝে আছে কিনা। কিন্তু আমি যদি একটু আপনাকে প্রশ্ন করতে চাই, আমাদের আসলে এই দিবসটিকে যতটুকু যথাযোগ্য মর্যাদা দেবার দরকার ছিল, আমরা দিতে পেরেছি কি? দেখুন, আমি প্রথমত হলো দিবসের মর্যাদার চেয়ে এই দিন যারা বা এই বুদ্ধিজীবী যারা হয়েছেন, একদিন আনুষ্ঠানিকভাবে ঘটা করে তাদেরকে স্মরণ করে এর মধ্য দিয়ে আমরা মনে করি তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা, প্রকৃত সম্মান এটা প্রদর্শন করা হয় না। তারপরেও যে একদিন আমরা যেটা করি সেটারও একটা গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু তাদের যে অবদান আমাদের মুক্তিযুদ্ধে, সেই অবদান এবং তাদের যে মুক্তি সংগ্রামে, শুধু মুক্তিযুদ্ধ না, মুক্তি সংগ্রাম কথাটা বলছি, আমরা মুক্তিযুদ্ধকে যদি একটা তুলনা করি যে এটা একটা রিলে রেসের মতো, আপনি সেই 52 থেকে শুরু হয়েছে, বিভিন্ন পর্যায়ে এই রিলে রেসে যেরকম এক সময় থেকে আরেক গ্রুপের কাছে যায়, সেইভাবে মুক্তিযুদ্ধ যে চূড়ান্ত মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে একটা মুক্তি সংগ্রাম, এবং গোটা প্রক্রিয়াটার মধ্যেই কিন্তু আমাদের বুদ্ধিজীবীদের একটা সরব সক্রিয় অংশগ্রহণ। তখন আমাদের বুদ্ধিজীবীরা 2 শ্রেণীতে বিভক্ত, একটা হলো শাসক গোষ্ঠীর সমর্থক, আরেকটা হলো যারা প্রগতিশীল এবং যারা এই স্বাধীনতার চেতনায় উজ্জীবিত ছিলেন এবং বাংলাদেশকে একটা গণতান্ত্রিক দেশ, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লড়াই করেছেন, তারা একটা গ্রুপ ছিলেন। এবং আপনি জানেন যে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা আমরা আগেই বলেছি, জেনারেল রাও ফরমান আলী, তিনি টিক্কা খানের সামরিক উপদেষ্টা ছিলেন, তিনি এই নীল নকশাটা প্রণয়ন করেছিলেন জেনারেল নিয়াজির নির্দেশে। এবং যেটা আপনি বলেছেন যে এই নীল নকশা প্রণয়নে পাকিস্তানি সামরিক বাহিনীর জেনারেল মেজর বশির, জহুর এরা ছিলেন। এদের সাথে আমাদের এই যে যারা বলছি আলবদর, আল শামস বাহিনীর আশরাফুজ্জামান, মঈনুদ্দিনের কথা তো আমরা বলি, যারা এখনো কোথাও আছে, বিচারের বাইরে এখনো আছেন, এরা করেছেন। এখন এই যে আমাদের যারা এই কাজটি করে গেলেন আমাদের জন্য, এবং আমি একটু আগে বলেছিলাম যে তাজউদ্দিন আহমেদ একটা কমিশন গঠন করার চেষ্টা করেছিলেন, কিন্তু স্বাধীন বাংলাদেশে তিনি সেটা পারেন নাই। পরবর্তীতে একটা কমিটি গঠন হলো, দুর্ভাগ্যজনক স্বাধীন বাংলাদেশে সেই কমিটির প্রধান কিন্তু অন্তর্ধান হয়ে গেলেন, এবং তার অন্তর্ধান রহস্য আমরা এই 54 বছরেও আজকে বের করতে পারলাম না। এবং এই দায় কার? এই দায় তো আর পাকিস্তানিদের না, এখন এই দায় আমাদের যারা রাষ্ট্র ক্ষমতা এই 54 বছর ধরে ছিলেন তাদের, এবং তারা এই কাজটি কেন করলেন না এবং আমরা কেন করতে পারলাম না, সেটা আমাদেরকে কিন্তু ইতিহাসের কাঠগড়ায় একবার দাঁড়াতে হবে। সুলতান মাহমুদ, ঠিক এখানে যদি আমি একটু বলতে চাই, যারা আসলে শহীদ হয়েছেন তারা তো নিঃসন্দেহে কোনো সুবিধা লাভের আশায় এই লড়াই করেননি, কিংবা কোনো সুবিধা লাভের আশায় তো তারা বাংলাদেশকে স্বাধীন করার চেষ্টা করেননি, কিন্তু যে দায়ের কথা ডক্টর সিদ্দিকুর রহমান বলছিলেন, সেই দায় আসলে আমাদের মাথার উপরে এখনো চেপে আছে। সেই দায় কেন আমরা মুক্ত হতে পারছি না? ধন্যবাদ। দায় মুক্তির জন্য দেখেন, আপনাকে প্রত্যেকটি জাতির যে ইতিহাস
বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাস কিন্তু আপনি সারা বিশ্বের যে যতগুলো স্বাধীনতা বা মুক্তিকামী সংগ্রাম যেগুলো বিভিন্ন দেশে হয়েছে, সেখান থেকে বাংলাদেশের সংগ্রাম কিন্তু একেবারেই মানে ভিন্ন কোনো কিছু না। কিন্তু বাংলাদেশে ভিন্ন যেটি আপনি দায়ের কথা যেটি বলছেন, আমার কাজ যখন হয়ে গেছে, আমার স্বাধীনতা যখন হয়ে গেছে, আমি প্রথমেই বলবো যে স্বাধীনতা পরবর্তী সরকার তার যে মূল কাজটা ছিল, এবং স্বাধীনতা পরবর্তী সরকারে যিনি দায়িত্বে ছিলেন বা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন বা রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন, তার যে কাজগুলো, সেই কাজগুলো থেকে শুরুতেই যাদের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, যাদের পরিবার পরিজন সব কিছু ত্যাগ করে দেশের জন্য যারা নিজেদেরকে এই পাক হানাদার বাহিনীর সামনে সঁপে দিলেন বা মৃত্যুবরণ করলেন, শহীদ হলেন, তাদেরকে নিয়ে যে ওই সময় কাজ করা উচিত ছিল, জাতিকে জানবার, জাতিকে জানাবার যে সুযোগটা ছিল বা সুযোগ করে দেওয়ার দরকার ছিল, তখন থেকে হয়নি। এবং এরপর আপনি যখন বারবার ক্ষমতার বদল হয়েছে, সিদ্দিকুর রহমান সাহেব যেটি বলছিলেন যে বারবার ক্ষমতার বদল হয়েছে, রাষ্ট্র ক্ষমতার বদল হয়েছে, কিন্তু এই রাষ্ট্রকে যারা গড়লেন, এই রাষ্ট্রকে জীবন দিয়ে যারা সৃষ্টি করলেন, তাদেরকে নিয়ে ভাববার মনে হয় অনেকেরই সময় ছিল না। এবং তাদেরকে নিয়ে হয়তো আমাদের সর্বোচ্চ বেশি ভাবনার কথা ছিল, সবচেয়ে বেশি ভাবনার জায়গা ছিল। এই যে তাদেরকে নিয়ে ভাবনা না হবার কারণে আজকে স্বাধীনতার 53 বছর পরেও ওই মূল্যায়ন না হওয়ার কারণে কিন্তু এখন যে বুদ্ধিবৃত্তিক চর্চা হওয়ার কথা, আমরা কিন্তু সেই স্বাধীনতা পূর্ববর্তী সময় 14 ডিসেম্বরে আমরা যাদেরকে হারিয়েছি, ওই সময় ওই ত্যাগী মানুষ যারা ছিলেন, সেই রকম নিজেদেরকে বিলীন করা, নিজেদেরকে সমর্পণ করবার মতো জ্ঞান সম্পূর্ণ, মেধা সম্পন্ন মানুষ কিন্তু আমাদের হয়ে ওঠে নাই। এই কারণেই যে আপনি যখনই যেটার মূল্যায়ন সঠিকভাবে না করবেন, পরবর্তীতে কিন্তু সেটির আর বিকাশ ঘটবে না। এই যে আপনি বারবার মূল্যায়নের কথা বলছেন, ডক্টর সিদ্দিকুর রহমান খান 2024-এ এসে আসলে আমাদেরকে নিজেদের অধিকার আবার আদায় করতে হয়েছে, এবং সেই গণতান্ত্রিক ধারার জন্য যেখানে আমরা 1971-এ যুদ্ধ করেছি, সেই যুদ্ধের মতোই আবারও কিন্তু আমরা 2024-এ আরেকটি সেই ধরনের আরেকটি ঘটনা আমাদেরকে দেখতে হয়েছে। এই মূল্যায়নটুকু যদি আসলে আমরা করতে না পারি, আমাদের আসলে ইতিহাসে বারবার একই ধরনের পুনরাবৃত্তি ঘটতে থাকবে কি? দেখেন, এই যে আমাদের মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের একটা অন্যতম লক্ষ্য ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা। পাকিস্তানের 24 বছরে এই অগণতান্ত্রিক মনোভাবাপন্ন পশ্চিমা শাসক গোষ্ঠী কখনো গণতন্ত্রের সঠিক বিকাশ, স্বাভাবিক বিকাশ তারা করতে দেয়নি। ফলে এই গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণ, একটা শোষণ বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা এবং একটা সাম্য এবং ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা, এটা মুক্তিযুদ্ধের প্রধান লক্ষ্য ছিল এবং বুদ্ধিজীবীরা এই লক্ষ্যটা নিয়েই কাজ করেছেন। কিন্তু স্বাধীন বাংলাদেশে আমরা প্রথমেই যেটা দেখলাম সেটি হলো আমাদের একটা বৈষম্যমূলক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠিত হলো, যে গণতন্ত্রের জন্য মানুষের 30 লক্ষ মানুষ আত্মহুতি দিয়েছেন। আমাদের পঞ্চম সংশোধনীর মাধ্যমে, আমাদের সংবিধানের সংশোধনীর মাধ্যমে সেখানে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মাত্র 4 বছরের মাথায় আমরা একটা অগণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর মধ্যে, একনায়কতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর মধ্যে ঢুকে গেলাম। জিয়াউর রহমান এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন বটে, কিন্তু আবার সামরিক শাসনের অধীনে সেটি আবার গণতন্ত্র হুচট খেলো। 90-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং সেখানে বহু মানুষের আত্মহুতির বিনিময়ে আমরা একটা গণতান্ত্রিক ধারায় ফিরেছিলাম, কিন্তু আবার 2006 সালের পর আমাদের সেই গণতান্ত্রিক ধারা থেকে আমরা বিচ্যুত হয়েছি। 14, 18, 24 সালে আমাদের দেশে নির্বাচনের নামে যে ব্যবস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং একটা অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার আমাদেরকে যেভাবে জগদ্দল পাথরের মতো আমাদের উপরে বসেছিল এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করার, আমাদেরকে প্রতারিত করার যে ব্যবস্থা করা হয়েছিল, সেই ব্যবস্থার প্রতিবাদ হচ্ছে 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এবং না, আমি এটুকু বলতে চাই যে আবার একটা মানুষকে রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা গণতন্ত্রের লড়াই, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম তাদেরকে করতে হয়েছে। আজকে মুক্তিযুদ্ধের 54 বছর পর আপনি যেটি বারবার বলছিলেন, আমরা 24-এর পুনরাবৃত্তি চাই না। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তারা যদি এটি উপলব্ধি করেন যে আমাদের পূর্বপুরুষরা 30 লক্ষ মানুষ আত্মহুতি দিয়েছেন, বুদ্ধিজীবীরা অকাতরে জীবন দান করেছেন, তাদের রক্তের ঋণ যদি আমাদের পরিশোধ করতে হয়, 24-এর যারা শহীদ হয়েছেন, তাহলে সেইটুকু যদি তারা উপলব্ধি করেন,
তাহলে আমরা আগামী দিনে একটা গণতান্ত্রিক সুলতান মাহমুদ, ন্যায় বিচার যারা ভিত্তিক আসলে একটা রাষ্ট্র এই প্রতিষ্ঠা সুন্দর পেতে যেই চাই। ন্যায় ভিত্তিক রাষ্ট্রের কথা আমরা বলছি, সুখী সুন্দর দেশের যে স্বপ্ন তারা দেখেছেন, সেই স্বপ্নের সাথে বাস্তবায়নের আসলে এখনো এক ধরনের দূরত্ব কিন্তু আছে। সেই দূরত্ব আমরা কতখানি ঘুচাতে পারবো সামনের দিনগুলোতে? আমি প্রশ্ন রেখে আরো একটি বিরতি নিতে হবে। দেশ সন্ধ্যায় আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। সুলতান মাহমুদ, শহীদুল্লাহ কায়সার বা সিরাজউদ্দিন হোসেনের মতো সাংবাদিক কিংবা মুনীর চৌধুরী বা জিসি দেবের মতন শিক্ষক, তারা আসলে সেই সময়টাতে যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছে, এই 14ই ডিসেম্বরের পরবর্তী সময় থেকে আজকে 2024-এর 14ই ডিসেম্বর পর্যন্ত, সেই স্বপ্ন থেকে আসলে আমরা কতখানি দূরে আছি? দেখেন, স্বপ্ন তো তারা দেখেছিল বলেই তারা, যে যার সাংবাদিক বলেন, আপনি সমাজকর্মী বলেন, আপনি চিকিৎসক বলেন, আপনি যদি আইনজীবী বলেন, আপনি যদি শিল্পী বলেন, চলচ্চিত্রকর বলেন, সবার কিন্তু স্বপ্ন ছিল একটি শোষণমুক্ত, বঞ্চনামুক্ত, একটি গণতান্ত্রিক একটি বাংলাদেশ, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই লক্ষ্যকে নিয়েই কিন্তু তাদের মূল লক্ষ্য কিন্তু ওই জায়গাটাতে ছিল, যে মুক্তিকামী জনতা যে মিছিলে সামিল হয়েছিল, সেই মিছিলকে সফল করবার জন্যই কিন্তু তাদের এই যত চিন্তা ভাবনা বা পরিকল্পনা, জ্ঞানভিত্তিক চিন্তা যারা করেছিলেন, আজকেও কিন্তু সেই জায়গা থেকে আমরা অনেকটা বিচ্যুত হয়েছি। সেই জায়গায় আমরা নাই। কারণ যেটি সিদ্দিকুর রহমান সাহেব যেটি বলছিলেন, যে স্বাধীনতার পর থেকে সরকার বদল হয়েছে, সরকারের পর সরকার বদল হয়েছে, কিন্তু এই যে যারা এই দেশের জন্য যারা আত্মহুতি দিলেন, নিজেদেরকে বিলিয়ে দিলেন দেশের সেবায়, তাদেরকে নিয়ে কিন্তু কাজ মোটেই করা হয় নাই। কারণ সবাই ক্ষমতার প্র্যাকটিসটা করেছে। আমরা আসলে পুরো যে দিবসটিকে সেটা আসলে বদ্ধভূমি কেন্দ্রিক করে ফেলেছি। স্যার বলছিলেন যে ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। না, ঢাকা কেন্দ্রিক ঠিক না, আমি বলবো যে সারা দেশেই হয়েছে। আপনি যেটি বলছিলেন যে গবেষণা হয়নি, যে কারণে শুধু ঢাকা কেন্দ্রিক আমরা বলছি। স্মৃতিসৌধে আমরা যাচ্ছি, আমরা কালো ব্যাজ পরছি, কালো শাড়ি পরছি, কালো জামা পরছি, এর মধ্যেই মনে করছি যে তাদের প্রতি শ্রদ্ধা দেখানো হয়েছে। আসলে কিন্তু যাকে যে শ্রদ্ধা পাবার দরকার, দেবার দরকার, সেটি যদি আপনি না দিতে পারেন, দীর্ঘমেয়াদী কিন্তু সেই শ্রদ্ধার জন্য যে যারা যে কাজটা করলো, ওই কাজ কিন্তু কেউ করবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি হয়েছে। কেন হয়েছে? আজকে দেখেন, স্বাধীনতার 53 বলেন 54 বছর পরেও আজকে এই যে বুদ্ধিজীবীদেরকে নিয়ে কোনো গবেষণা হয়নি। গবেষণা কারা করবে? বাংলাদেশে অনেকগুলো গবেষণার প্রতিষ্ঠান আছে, কোনোটা অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, এবং এই গবেষণার জন্য সর্বোত্তম জায়গা, আমি হয়তো প্রফেসর সিদ্দিকুর রহমান সাহেবের হয়তো লাগতে পারে, তারপর আমি বলি, এই যে শিক্ষকদের জায়গা থেকে আমাদের এত পিএইচডি হচ্ছে, আগে বাংলাদেশে পিএইচডি ছিল কতজন, এবং যারা এই পিএইচডিগুলো গবেষণা করবার যে জায়গাটা, সেখান থেকেও তারা ঠেলে দিতে পারতেন। শিক্ষকরাই তাদের যে সহকর্মীরা ওই সময়ের যারা শিক্ষকতা করেছিলেন, তাদের বিষয়ে গবেষণার জায়গা নিয়ে আসতে পারতো। আমাদের ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, বিশ্ববিদ্যালয়গুলোর কাজ কি শুধুমাত্র ছাত্রদেরকে পড়ানো, শুধু সার্টিফিকেট দেয়া? তাদেরকে গবেষণা করে গবেষণালব্ধ জ্ঞানে সমৃদ্ধ করাটাও কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো অন অফ দ্য কি বলে ডিউটি। তো সেই জায়গাগুলো থেকে দেখবেন যে শত শত কোটি টাকা বরাদ্দ হচ্ছে, কিন্তু আমার যে ভিত্তি, আমার যে স্বাধীনতা, আমার যে সার্বভৌমত্ব, আমার যে গণতন্ত্র, বা আমার এই শহীদ বুদ্ধিজীবীদেরকে যে হত্যা, বা আমি যেই 30 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে, আত্মহুতির বিনিময়ে আমি যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা এবং বুদ্ধিজীবী দিবস নিয়ে এই যে গবেষণার জায়গাটি, সেটি কিন্তু একেবারে নাই বললেই চলে। এখানে আসলে প্রত্যেকের দায় রয়েছে, বিশেষ করে যারা আসলে যখন ক্ষমতায় ছিলেন, যেই সরকার আসলে ক্ষমতায় ছিলেন, তাদের একটি বড় দায় আছে। ডক্টর সিদ্দিকুর রহমান খান, তার মানে কি আসলে কোন সরকার কখনোই আসলে ঠিক সেই অর্থে প্রচেষ্টা চালাননি, নাকি আসলে আমরা শুধুই বুদ্ধিজীবী দিবসকে পোশাকে বা একটি দিনের মধ্যে ধারণ করছি, মননে এখনো ধারণ করতে পারছি না? আপনি যেটি বলছিলাম যে গবেষণা হয়েছে, কিন্তু নির্মোহ গবেষণা, সেইটা খুব দরকার। কিংবা যারা আসলে ক্ষমতায় ছিলেন, তাদের তো একটি বড় হয়েছিলেন, এবং যারা ক্ষমতায় থেকেছেন, সবসময় মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিজেদের মতো বিনির্মাণ করার চেষ্টা করেছেন, এবং আমরা ব্যবসা করতে দেখেছি, কিন্তু তারপরেও যেটি করা উচিত ছিল সেটি কেন করেননি? সেটি আমরা করিনি। এটি আমাদের নিজেদের স্বার্থেই করা হয়নি। কারণ মুক্তিযুদ্ধের, আমরা যদি যে লক্ষ্যকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধকে আমরা ব্যবহার করেছি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছি, কিন্তু একই সাথে আমরা অগণতান্ত্রিক ব্যবস্থাকে পৃষ্ঠপোষকতা দিয়েছি। আমরা ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রীয় কাঠামোর সব কিছু ধ্বংস করেছি, সারাক্ষণ মুক্তিযুদ্ধের কথা মুখে জিকির করেছি, কিন্তু কাজে সেটা পরিণত করার হয়নি। এটি সর্বসাম্প্রতিক নজির আমরা লক্ষ্য করেছি। আপনি দেখেন, এই যে মুক্তিযুদ্ধের জন্য আমরা যারা বলেছেন, যারা আত্মহুতি দিয়েছেন, তাদের তো একটা লক্ষ্য ছিল। আমরা আপনি একটু আগে বলেছেন যে আমরা লক্ষ্য অর্জনে কত দূরে।
আমরা 54 বছরে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোটাকে একটা সাস্টেইনেবল বা একটা স্থায়ী রূপ দিতে পারিনি, গণতন্ত্রকে এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি, টেকসই ভিত্তির উপর এখনো দাঁড় করাতে পারিনি 54 বছরে। এখন তো আমাদের কোনো পাকিস্তানি স্বৈরতান্ত্রিক সরকার বা অগণতান্ত্রিক সরকার নেই, আমাদের দেশের মানুষ, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পরিচালনা করছি, সেখানে আমরা এটা পারিনি। আমরা মানুষের যে বৈষম্য, অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, সাংস্কৃতিক বৈষম্য, সেই বৈষম্য থেকে মুক্ত করে আমরা একটা ন্যায় ভিত্তিক, ন্যায্যতা ভিত্তিক, সমতা ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ কাঠামো নির্মাণ করতে আমরা পারিনি। এবং এইটি পারিনি বলেই কিন্তু এই বৈষম্যমূলক রাষ্ট্র কাঠামো এবং গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর জন্য 24-এ আবার একটা লড়াই করতে হয়েছে আমাদেরকে। আমরা একটা দুর্নীতিমুক্ত এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের মতো একটা দেশ আমরা তৈরি করতে পারিনি। ফলে 54 সালে আমরা মুক্তিযুদ্ধের যে লক্ষ্য নিয়ে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে, মুক্তিযুদ্ধ করেছে, আমরা একটা মানচিত্র পেয়েছি, একটা পতাকা পেয়েছি, কিন্তু এই মানচিত্র এবং পতাকার মর্যাদা এবং যে লক্ষ্য নিয়ে আমরা এই পতাকা অর্জনের জন্য লড়াই করেছিলাম, 54 বছরে জাতি হিসাবে আমরা সেই ভূমিকাটা যথাযথভাবে পালন করতে পারিনি। রাজনীতিবিদদের দায় আছে এখানে, আমার মতো বুদ্ধিজীবী বলে যারা পরিচিত বা সেই তথাকথিত বুদ্ধিজীবীদের দায় আছে, সেখানে সাংবাদিক, প্রত্যেকেরই দায় আছে, এবং এই দায় মোচনের সময় এখন এসেছে। দুদিন পর আমি শেষ কথাটা বলতে চাই যে আমরা 2 দিন পর 16ই ডিসেম্বর আমরা মহান বিজয় দিবস উদযাপন করব। আমাদের এইবারের যে নতুন পরিবর্তিত বাস্তবতায় বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছি, সেখানে আমাদের একটা প্রত্যয় হোক, অঙ্গীকার হোক যে শহীদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য আমরা যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই গণতান্ত্রিক, বৈষম্যহীন, ন্যায় এবং সমতা ভিত্তিক একটা সোনার বাংলা আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। এবং আরো একবার দেশ টেলিভিশনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকে দেশ সন্ধ্যা শেষ করতে চাই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।